নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উন্নয়নে গতি এনে কাজের সাথে সমন্বয় বজায় রাখতে জেলা পরিষদ এবং পৌরসভার সঙ্গে নিয়মিত বৈঠকের উপর জোর দেওয়ার নির্দেশ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগারের। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে অপমান। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অবমাননা এবং অসম্মানজনক আচরণের প্রতিবাদে সরব জাতীয় কংগ্রেস। জুলাইয়ের আগে দুই গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র জলপাইগুড়ি, বসানো হলো পুলিশ পিকেট। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন থেকে জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে তৃণমূল কংগ্রেস দলের বুথ সভাপতি বুলু সাহার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস দলের জেলা সভানেত্রী মহুয়া গোপের অনুগত বলে পরিচিত মহেশ রাউতিয়া। ইতিমধ্যেই বুথ সভাপতি বুলু সাহার ওপর আক্রমণের মতো ঘটনা ঘটেছে। জানিয়ে গত মঙ্গলবার বুলু সাহার পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। এই প্রসঙ্গে অপর গোষ্ঠী দ্বারা আক্রান্ত তৃণমূল কংগ্রেস দলের করলা ভ্যালি চা বাগানের একটি বুথের সভাপতি জানান, থানায় অভিযোগ করার পর থেকে অত্যাচার বেড়ে গেছে। বৃহস্পতিবার রাতে মহেশ রাউতিয়া দলবল নিয়ে আমার ঘর বাড়ি ভাঙচুর করে। প্রকাশ্যে বলতে থাকে, জেলা সভাপতি মহুয়া গোপ, পুলিশ আমার সঙ্গে আছে, এদের ধরো আর কাটো। আমরা সমস্ত ঘটনা আমাদের নেতা তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসকে জানিয়েছি। তিনি বলেছেন প্রশাসনের ওপর আস্থা রাখতে। বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবার পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানান তিনি। শুক্রবার সকালেও এলাকার পরিস্থিতি থমথমে। মঙ্গলবার আমি ওষুধের দোকানে পেমেন্ট দিতে যাই, তো মহেশ রাউতিয়া ওখান থেকে কিছু দোল পোল নিয়ে এসে ছুরি টুরি নিয়ে আমার টাকা ছিনতাই করে আর আমার গলায় চাকু দেখায় আর আমাকে ফেলে মারে। 5-6 জন মিলে সব কিছু মহেশ রাউতিয়া করছে। আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসন আসলে প্রশাসনের কোনো ভূমিকা নাই, আমরা কি করব? আমাকে মেরে ফেলতে যাচ্ছে মহেশ রাউতিয়ার ছেলে ফেলে। রাত হলে প্রতিদিন সন্ধ্যায় দারু মদ খায় দেয়, বাড়িতে প্রচুর ঢেলায়। বউ বাচ্চা নিয়ে থাকা যাচ্ছে না, স্কুল থেকে কিছু যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আমাকে বলে যেখানে পাবে সেখানে মারবে। মহেশ রাউতিয়া এইভাবে বলছে। উনি চেষ্টা করছে এই এলাকার থেকে যে কোনো এলাকার থেকে যে ওই মিটিংয়ে মানুষ না যায়। একমাত্র আমি করলাভ্যালি বাগান অথবা অরবিন্দুর থেকে 600 থেকে 700 জনকে নিয়ে গেছে, 12খানা বাস নিয়ে গেছি। 70-80 জন করে পার বাসে ছিল লোক। এটা উনি শুনেছে, ওই জন্য উনার রাগ, বাগানে এখনও শান্তি করছে। যাওয়ার সময় আমাদের বাসকে পাথর মারা হয়েছে। খালি বাসকে যখন বাগানে ঢুকবে, মানুষকে নিয়ে যাবে, তখন বাধা দেওয়া হয়েছে। এটা প্রশাসন জানে, প্রশাসনকে জানিয়ে প্রশাসন গাড়ি মালিকদের ড্রাইভারদেরকে নিয়ে বাগানে নিয়ে আসছে। মানুষকে আবার গাড়ির মধ্যে নিয়ে আমাদের তৃণমূল কর্মীদেরকে নিয়ে আবার প্রশাসন বের করে দিচ্ছে। মিটিং থেকে আসার পরে প্রশাসন ঢুকিয়ে দিচ্ছে। তারপরে রাত্রে থেকে ওরা এই পাথর, এই ঢিল গুলটি দিয়ে মারা মস্তানি। গতকালকে পুলিশের উপরে যে অত্যাচার বলছে সেটা কিন্তু সেরকম কর না। কৃষ্ণ দাস গাড়ি পাঠিয়েছিল, ওর বাইরের থেকে লোক পাঠিয়েছিল, গুন্ডা বাহিনী। সেখানে চেয়ারি ধনুক ছিল, তার সাথে ওখানে গুলটি ছিল। ওরা আমাদের পাড়ায় ঢুকে গুলটি মারেছে। অনেকে গায়ে লাগছে, কারো পিঠে লাগছে, কারো হাতে লাগছে, এরকম লেগেছে। তারপরে একজনের মাথাও ফেটেছে। আমি আপনাকে সেটাও দিয়ে দিব, ভিডিও তো না, ওইটা ফটো দিয়ে দিব যে তার ব্যান্ডিজ হয়েছে। তো এই যে অন্যায়, এটা মানা যায় না। এটা আমি প্রশাসনকে বলেছি, আইসি সাহেবকে, যে আপনি বাগানে রুট মার্চ করুন এবং সন্ধ্যার পরে আমার পাড়া এই পাড়া না, বাগানকে শান্তি রাখার জন্য, কৃষ্ণদাসের যে অত্যাচারকে মুক্ত করার জন্য আপনি লাঠি চার্জ করুন। এইখানে যদি কেউ দোষীদার থাকে, অন্যায় থাকে, তাহলে তাকে অ্যারেস্ট করা। অপরদিকে ঘটনার কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেস দলের এসসি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস জানান, বিগত কয়েকদিন ধরে মহেশ রাউতিয়া এবং তার দলবল এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। আমি প্রশাসনকে জানিয়েছি। আমি কৃষ্ণ দাস বলছি যে 2 দিন ধরে করলাভ্যালি চা বাগানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছে, যেটা পুলিশকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। 16 তারিখ রাত থেকে 17 তারিখ গতকাল রাত অবধি, যেটা ঘটনার সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে মহেশ রাউতিয়া
যার সম্বন্ধে আপনারা জানেন যে নিজে একজন রাউতিয়া হয়ে জালি উড়াও সাবকাস্ট লাগায়, জালি ট্রাইবাল সার্টিফিকেট বাইর করে তার নামে কমপ্লেন হয়, তার মেয়ের নামেও কমপ্লেন হয়। সেই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কল্লাভ্যালি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক একটা কেঁচা লাগানোর চেষ্টা করছেন এবং ভোলা সাহা নামে আমাদের এক তৃণমূলের নেতৃত্ব আছে, তার বাড়িতে পাথরের ঢিল দিয়ে ছুড়েন, দু একজনের মাথা ফেটে যায়। পুলিশকে পরপর 2খানা কমপ্লেন করা হয়, পুলিশ সহযোগিতা করছেন এবং পুলিশের অফিসাররা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন বা আমিও ফোনে কথা এবং শান্তির পরিবেশ তৈরি করবে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, আইনের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। আর আমি যেটা শুনলাম যে আমার নামে মহেশ রাউতিয়া বলছে যে আমি কেঁচা লাগাচ্ছি, পুলিশ সব থেকে ভালো বলতে পারবে। ওইখানকার যে সরল সহজ মানুষরা আছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, তারা ভালো করে বলতে পারবেন যে চক্রান্তর পিছনে কে চক্রান্তকারী, কে বদমাস, কে শয়তান। এটা সব থেকে ভালো এখানকার সরল সিধা আদিবাসীরা বলতে পারবেন। কমসে কম যদি আমি এখানে সাংবাদিক বন্ধুদের বলবো যে আপনারা গিয়ে নিরপেক্ষ আদিবাসীদের, সরল সিধা আদিবাসীদের কাছে শুনবেন যে এই বাগানে একটা শান্তপ্রিয় বাগান, সরল সিধা মানুষ এখানে অশান্তির মূলে, চিটিং করার মূলে এবং আদিবাসীদের সার্টিফিকেট জাল করে নিজের সার্টিফিকেট তৈরি করার পিছনে কার বড় হাত আছে, আদিবাসীদের তং করার পিছনে কার বড় হাত আছে, আদিবাসীদের পয়সা খাওয়ার পিছনে কার বড় হাত আছে, এটা ওখানকার জনগণ, ওখানকার সরল সিধা মানুষ যারা প্রকৃতি বিশ্বাসী তারা ভালো বলতে পারে। নমস্কার, ধন্যবাদ। ভাতা বাড়ানোর দাবিতে আজ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ ইউনিয়ন। স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যারা মূলত সিএইচজি এবং এভিডি এবং টিডি জনস্বাস্থ্য কর্মীরা কাজ করেন, মূলত তাদের ভাতা বাড়ানো, ইউনিয়ন প্রদান, আইডেন্টি কার্ড দেওয়া সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আজকে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিষয়ে সংগঠনের নেতা বলেন, বেশ কয়েক বছর ধরে তারা জনস্বাস্থ্য কর্মী হিসেবে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কাজ করে আসছেন, কিন্তু তাদের ভাতা এখনো পর্যন্ত বাড়েনি। এছাড়াও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে অপমান, এমনই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে সরব হলো জাতীয় কংগ্রেস। জলপাইগুড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বসে প্রতিবাদে সামিল হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, বাংলা ভারতীয় ভাষা, এই দেশের গর্ব, অথচ আজ বাংলায় কথা বললেই কিছু রাজ্যে নাগরিকদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং বিপজ্জনক। কংগ্রেস নেতাদের স্পষ্ট বার্তা, বাংলা ভাষা এবং বাঙালিদের সম্মান দিতে হবে। গোটা ভারতবর্ষে যেন বাঙালিদের প্রতি হীন মনোভাব না দেখানো হয়। প্রতিবাদী কংগ্রেস সদস্যরা জানান, বাংলা কোনো ভিনদেশি ভাষা নয়, বাংলা ভাষা এই দেশের এক গর্বিত ঐতিহ্য। রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষচন্দ্র থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলনেও বাঙালিদের অবদান অনস্বীকার্য। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে এবং আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে সারা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার অবিচার নেমে এসেছে। ওই সমস্ত রাজ্যের যারা শাসক তারা হয়তো মনে করছেন যে বাঙালি মানেই অনুপ্রবেশকারী বাংলাদেশি। আমরা এর প্রতিবাদ করছি সারা রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা প্রতি জেলা শাসকের কাছে আমাদের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন জমা করছি। আমাদের দেশ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, এই ঐতিহ্যের দেশ। আমাদের দেশের ঐতিহ্যের প্রতি আঘাত আনছে। আমাদের দেশের বাঙালিদের যে স্বাভিমানতা, যে অভিমান,
তার উপরে আঘাত হানা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যেটা খুব স্পষ্ট ভাষায় বক্তব্য যে কেন আমাদের বাইরের রাজ্যে যেতে হয় সেই বিষয়টাও একটু বোঝা দরকার। ডুয়ার্সে বাজ পড়ে হাতি মৃত্যু। ডুয়ার্সের নদীতে মৃত অবস্থায় হাতিটি পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার 7 সকালে ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন ডুয়ার্সের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন দফতর এবং পুলিশের কাছে। জানা গিয়েছে এদিন সকালে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে, তবে এরকম ঘটনা খুবই কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। যদিও হাতির মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পড়েই হাতিটির মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কুয়োতে পড়ে গেল মানসিক ভারসাম্যহীন এক মহিলা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো তাকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের লেক টাউনে। সঠিক সময়ে দমকল কর্মীরা পৌঁছে কুয়ো থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সেই মহিলাকে। পরিবার সূত্রে জানা গেছে মহিলার নাম আলপনা কুন্ডু, বয়স আনুমানিক 48 বছর। সে দীর্ঘদিন ধরেই মানসিক রোগী, তার চিকিৎসাও চলছে মানসিক হাসপাতালে। এদিন দুপুরে হঠাৎই কুয়োয় পড়ে যায় সে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগ এবং এনজেপি থানার পুলিশকে। তড়িঘড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর সেই মহিলাকে উদ্ধার করে সমর্থ হয়েছে এবং কিভাবে মহিলা কুয়োতে পড়লেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে আমরা দেখলাম যে একজন মানসিক কি বলবো মেন্টাল ডিসব্যালেন্স ওমেন, বয়স ধরুন 47-এর মতো হবে। উনি কুয়ার মধ্যে পড়ে গেছেন। সাডেনলি কী করে পড়ে গেছেন সেটা বলতে পারছি না। তারপর আমাদের যে এক্সটেনশন ল্যাডার আছে সেটা পিচ করে আর কোমরে বোলাইন নট বেঁধে আমরা রেস্কিউ করলাম। কতক্ষণ সময় লাগলো তুলতে? সময় মোটামুটি ধরুন 15 থেকে 20 মিনিট। কত রিস্ক ছিল? রিস্ক তো কুয়োর মধ্যে তো দেখুন রিস্ক তো থাকেই, তো সেই হিসাবে বলতে গেলে রিস্ক তো ছিলই। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন, জীবিত আছেন। কোনো রকম ভাবে কি মানে কুয়োয় পড়লো কেন? না, সেটা তো সেটা তদন্তকারী সংস্থায় করবে। আমার নাম ধর্মেন্দ্র কৃষ্ণ রায়, স্টেশন অফিসার, শিলিগুড়ি ফায়ার স্টেশন। বিপ্লবী গণেশ ঘোষ পুজো কমিটির এবছরের খুঁটি পুজো সম্পন্ন। এবার তাদের পুজো 42তম বর্ষে পদার্পণ করলো। এবছরের বিশেষ পুজোর থিম হিসেবে থাকছে মায়াপুরের ইস্কন মন্দির। থিম অনুযায়ী সাজানো হবে এক আকর্ষণীয় এবং মনোরম মণ্ডপ, যা শিলিগুড়িবাসীর জন্য এক বিশেষ উপহার হয়ে উঠবে। খুঁটি পুজোর সূচনার মধ্যে দিয়ে এই বছরের পুজোর প্রস্তুতি শুরু হলো। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা সহ স্থানীয় বাসিন্দা এবং শুভানুধ্যায়ীরা। পুজোর আনুষ্ঠানিকতা শেষে ক্লাব কর্তৃপক্ষ জানান, পূর্বের মতোই এবছরও ভক্তি এবং ঐতিহ্যের মেল বন্ধনে এই পুজো হবে এক স্মরণীয় অভিজ্ঞতা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে থিমের রূপায়ণ এবং আলোকসজ্জা হবে দর্শনীয় এবং পরিবেশ বান্ধব। আমাদের গণেশ ঘোষ কলোনির পূজা খুব উন্নত মানের হওয়া শুরু হয়েছে। এবারও আরও উন্নত মানের পুজো হবে। মায়াপুরের আদলে মায়াপুরের যে ইস্কন মন্দির আছে সেই মন্দিরে এখানে আমরা তৈরি করতে চলেছি এবং গণেশ ঘোষের ছেলেরা যারা আছে, মহিলারা প্রচুর আনন্দের সহিত নিজেরা কর্মযজ্ঞে থাকে এবং সেই কর্মযজ্ঞের মাধ্যম দিয়ে আজকে কিন্তু 46 নম্বর ওয়ার্ডে দুটো পুজোয় একটা নামজাদা পুজো হতে চলেছে। তো এই জন্য আমাদের গর্ব, এলাকার গর্ব, এলাকার মানুষ স্ব ইচ্ছায় চাঁদা দেন এবং তারা সহযোগিতা করেন বলেই আজকে এত বড় পুজো আমাদের করা সম্ভব। তো সেই জন্য আমারও যতটুকু চেষ্টা থাকে আমি চেষ্টা করি, যেহেতু আমার ওয়ার্ড, আমার ছেলে, আমার মহিলারা, যেহেতু সবই আমার, তো আমাকেও আমার হয়ে থাকতে হবে, কাজ করতে হবে এবং আমি যতটা পারবো এই এলাকার এই পূজার জন্য যতটা সহযোগিতা করা দরকার সেটাও করব। যেমন জাতীয় শক্তির সঙ্গে আমি একজন সভাধিপতি ওটার এবং তার সঙ্গে সঙ্গে ক্লাব মেম্বার এবং এই এলাকার কাউন্সিলর, তো দুটো পুজোকে এবং এখানে অনেক কটা পুজো হয়, সবগুলোতেই সহযোগিতার হাত বাড়াতে হয়। তো আশা করি
এবারও পুজো ভালো হবে। এবং সারা শিলিগুড়ির আপারময় জনতার কাছে আমার আবেদন থাকলো, আসুন গণেশ যেমন শ্রী গ্রুপ বিদ্যা মন্দিরের জাতীয় শক্তি সংঘ ক্লাবের পুজো দেখতে আসবেন, তার সাথে সাথে আমাদের গণেশ ঘোষ কলোনির দুর্গা পূজাও দেখতে আসবেন। আপনাদের ভালো লাগবে, আপনাদের শুভ কামনা আমরা আশা করি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উন্নয়নের গতি আনতে পৌরসভা এবং জেলা পরিষদের সঙ্গে নিয়মিত বৈঠকের ওপর জোর দিলেন নতুন এসজেডি এর চেয়ারম্যান। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথম জলপাইগুড়িতে এসে এমনটাই জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিলীপ দুগার। এদিন প্রথমবার জলপাইগুড়ির এসজেডিএ কার্যালয়ে এসে কার্যালয়ে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বেশ কিছু কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন থেকে কোথায় কোন কাজটি আগে করতে হবে, কোনটির গুরুত্ব আগে দেওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে সমন্বয় রাখতে জেলা পরিষদ এবং পৌরসভার সঙ্গে নিয়মিত বৈঠকের ওপর জোর দেওয়া হবে। রাজবাড়ির দিকে হচ্ছে হেরিটেজ প্রোগ্রাম, আমরা কি করেছি, আমরা হেরিটেজ কমিশনের সঙ্গে সংস্কার হতে পারি। আর আমরা তৎক্ষণিক পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলেছি, দপ্তর আমাদেরকে সহযোগিতা করতে সহমত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এসব কাজ হচ্ছে। আমার অফিস আসুন, এক কাপ চা খেয়ে যান, আপনাদের সাজেশন যা হোক। আর আমরা একটা সব এখন আমরা মানে যে বলে আমরা মিনিটসে লিখে দিই, আর নেক্সট উইক আমরা রিভিউ করি। আর একটা জিনিস, এই শহর গ্রামাঞ্চল সবার একটা হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে, কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ দিয়ে ডেভেলপমেন্টটা করতে হবে। এই জন্য আমরা ঠিক করেছি প্রত্যেক 1 মাস করে জেলা পরিষদ পৌরসভার সঙ্গে রিভিউ মিটিং হবে। এই মিটিংয়ে কী হয়েছে, ইলেকশন টেকেন রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব, আগামী দিনের কী কথা আমরা এটা নিয়ে আলোচনা করব। কেন কি অনেকগুলো কথাতে না অনেক নতুন জিনিস বেরিয়ে আসে, তা এটাও আমরা প্রত্যেক মাস রিভিউ মিটিং হবে। এটা একদম আমরা কথা দিয়েছি, ওদের সঙ্গে ওরাও বলেছে, ওরাও থাকবে, ওরা অফিসাররাও থাকবে। আর কিছু কিছু ইস্যুস যে আছে ওরা আমরা তৎকালীন, অনেকগুলো ছোট ছোট ইস্যু এসেছে, ওটা তাৎকালিক সমাধান করা যায়। নাবালিকা ধর্ষণের 2 অভিযুক্তকে 20 বছর এবং 25 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। শুক্রবার এই সাজা শুনিয়েছেন বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনার অভিযোগ বানারহাট থানায় দায়ের হয়েছিল 2023 সালে। ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক যুবক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ এবং সেই ঘটনার একটি ভিডিও করে তার বন্ধুকে পাঠায়। এরপর ওই 2 বন্ধু মিলে ভিডিওটি ছড়িয়ে দেবে বলে নাবালিকাকে ব্ল্যাকমেল করে এবং তার একাধিকবার তাকে ধর্ষণ করে। ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। নাবালিকার মা মেয়ের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন এবং ডাক্তারি পরীক্ষা করালে আসল ঘটনাটির সামনে আসে। অভিযোগ দায়ের হয় বানারহাট থানায়। পুলিশ ঘটনার তদন্ত করে চার্জশিট দাখিল করে। আদালতে মোট 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। নাবালিকার ডিএনএ টেস্টও পজিটিভ আসে। 2 জন অভিযুক্তের মধ্যে একজনের 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং দ্বিতীয় অভিযুক্ত আসামির 20 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে 6 লক্ষ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর বানারহাট থানার একটি মোকদ্দমায় আজকে রায় ঘোষণা করেছেন। এটা অভিযোগ দায়ের হয়েছিল 10/5/2023 তারিখে। ভিকটিম গার্লের মা এটা বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। মেয়েটির মা বলেছিলেন যে তার মেয়েকে কিছুদিন ধরে শারীরিকভাবে ভীষণ অসুস্থ দেখার জন্য তার মেয়েকে তিনি বাগানের ডাক্তারের কাছে নিয়ে যান এবং বাগানের ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে মেয়েটিকে অন্তঃসত্ত্বা দেখতে পায়। তারপর তার মা তাকে নিয়ে যায় মালবাজারে এবং সেখানে একটি
ল্যাবে তার আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং দেখা যায় যে মেয়েটি সেই সময় অন্তঃসত্ত্বা রয়েছেন। তারপর মেয়েটিকে যখন জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে, মেয়েটির বয়স তখন 16 বছর ছিল, তখন মেয়েটি জানায় যে 2022 সালের জুন মাস নাগাদ তার দিদিমার সঙ্গে সে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখানে এই আসামি তাকে ডেকে নিয়ে যায়, একজন আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তাদের সেই দৃশ্যটি তারা মোবাইলে বন্দি করে রাখে এবং তারপর সেই ছবিটি তার এক বন্ধু আরেক আসামি তাকে পাঠিয়ে দেয় এবং তারা দুজন সেই মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা দুজন মেয়েটিকে ধর্ষণ করত এবং তার ফলেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে। এই কেসে টোটাল 12 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করবার পরে পুলিশ এই কেসে ভিকটিম গার্ল যেহেতু অন্তঃসত্ত্বা ছিল সেই জন্য তার ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে চলে আসে মহামান্য আদালতের কাছে। ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে আজকে এই কেসে যে দুজন আসামি রয়েছেন, কৃষ্ণা মাহালি তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। তার মধ্যে ভিকটিমকে অলরেডি 1 লক্ষ টাকা একটা আগেই অর্ডার হয়ে আছে ইন্টারিম কম্পেনসেশনের জন্য, সুতরাং সে এখন 5 লক্ষ টাকা কম্পেনসেশন পাবে। হ্যাঁ, তারা একই বাগানে থাকতো এবং একই লাইনে তাদের বসবাস ছিল। আসামিরা পেশায় চা বাগানেই কাজ করতেন, চা বাগানের শ্রমিক ছিলেন। সবুজ চুড়ি পরে কি হয়, কি রহস্য রয়েছে এই সবুজ চুড়িতে? শ্রাবণ মাস পড়তেই কেনই বা মহিলারা এই সবুজ চুড়ি পরে থাকেন? শ্রাবণ মাস পড়তেই উত্তরবঙ্গের বিভিন্ন সবুজ চুড়ির দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ির বিভিন্ন বাজারগুলিতে সবুজ চুড়ির বিক্রি বেড়েছে রমরমিয়ে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাস হল ভগবান শিবের পূজার বিশেষ সময়। এই মাসে নারীরা উপবাস, পূজা এবং ব্রত পালন করেন স্বামীর মঙ্গল কামনায়। বিশেষ করে বিবাহিত মহিলারা এই মাসে সবুজ রঙের চুড়ি পরেন। সবুজ রং প্রকৃতি, উর্বরতা এবং শুভ শক্তির প্রতীক। বিশ্বাস রয়েছে এই চুড়ি পরলে সংসারে শান্তি এবং সমৃদ্ধি আসে এবং দাম্পত্য জীবন সুখময় হয়। অনেক জ্যোতিষ বিশেষজ্ঞ বলেন সবুজ রং শনির রং এবং বুধ গ্রহের প্রভাব বাড়ায়। মানসিক স্থিরতা, ভালো স্বাস্থ্য এবং আর্থিক উন্নতিতেও নাকি কাজ করে এই রং। চুড়ি বিক্রেতারা জানাচ্ছেন গত কয়েকদিনে চুড়ির চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। সবচেয়ে বেশি চলছে সবুজ কাঁচের চুড়ি, তার সঙ্গে সোনালী কাজের ফ্যাশন চুড়িও দারুণ চলছে। কেউ কেউ প্যাকেট ধরে কিনছেন, আবার কেউ বেছে বেছে নিচ্ছেন ডিজাইনার সবুজ চুড়ি। তো করছেন কি কারণে? ভালো হ্যাঁ, শ্রাবণ মাসের জন্য পড়তেছি। শ্রাবণ মাসের জন্য? মানে এটা কি নিয়ম আছে নাকি পড়ার? হ্যাঁ। এখন এর ডিমান্ড কেমন এই সবুজ চুড়ি? চুড়িওয়ালাগুলো বলবে এখন ডিমান্ড আছে এই সবুজ চুড়ি? সবুজ চুড়ি তো মানে পরে সবাই পুরো 1 মাস কন্টিনিউ করে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালোই আছে। অন্য দিনের তুলনায় কি এখন বিক্রিটা বেশ প্রচুর? হ্যাঁ, এখন শ্রাবণ মাস চুড়িতে বেশি বিক্রি হবেই। এখন বিক্রি অনেক বেশি। বাম্পার। এটা কি চুড়ি আর কি কারণে হয়? এটা শ্রাবণ মাসে যে পরে শিবরাত্রির জন্য। হ্যাঁ, শিবরাত্রির জন্য। কি রঙের এটা পরে? সবুজ কালার। বিক্রি কেমন এখন? বাম্পার। ভালো হচ্ছে বাজারটা এবার, দারুণ বাজার হচ্ছে। ওরা বিক্রি হচ্ছে? কত করে দাম ডজন? 30 টাকা। সবাই কি এই চুড়ি এখন? হ্যাঁ, আপনি 1 মাস পর্যন্ত শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পড়বে। কি কারণে এখন কই যে মোবাইলে দেখায়, মোবাইল দেখে এখন লোকগুলো পড়তেছে। বিক্রি কি হচ্ছে? হ্যাঁ,
দারুণ বাজার হচ্ছে, 2-3 দিন ভালো বাজার হচ্ছে, খারাপ হয়। কি নাম আপনার? টিঙ্কু মিশ্রা। এই যে শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুড়ি পরে, এটার কারণটা কি আপনি পুরোহিত হিসাবে? ওম নমঃ শিবায়। সবার প্রথমে বলবো যে সবুজ রং হচ্ছে সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। আর যেহেতু এটা শিবের মাস, শ্রাবণ মাস, পূর্ণ মাস, সেই সময়ে প্রত্যেক মহিলা, শুধু বিবাহিত নারীরাই নয়, যারা অবিবাহিত তারাও কাচের চুড়ি সবুজ রঙের ধারণ করে এবং পরিবারের মঙ্গলার্থে, এবং সবুজ চুড়ি হচ্ছে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনার জন্য সারা মাস ধরেই তারা এটা ব্যবহার করে। এই সময়টাই কেন? এই যে শ্রাবণ মাস, পূর্ণ শ্রাবণ মাস, শিব এবং পার্বতী ধরাধামে তারা এসেছিলেন এই সময়, সেই জন্য সেই মাসটাকেই তারা বেছে নিয়েছে। এটা কি পরিবারের সুখ শান্তি? এটা পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনে। শুক্রবার সাব ডিভিশনাল লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো প্রয়াস হলে। এদিন জলপাইগুড়ি সদর মহকুমার উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় সাব ডিভিশনাল লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির মাসিক বৈঠকটি। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই বৈঠকে জেলার স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য, কারিগরি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রত্যেক দপ্তরের কাজের অগ্রগতি, চলমান প্রকল্প, সরকারের নানা কল্যাণমূলক পরিকল্পনার বাস্তবায়ন, জনপরিষেবার মনোন্নয়ন এবং চিহ্নিত সমস্যাবলীর সমাধান নিয়ে বিশেষ আলোচনা হয়। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী আধিকারিকদের কাছে বিভাগ ভিত্তিক অগ্রগতির রিপোর্ট সংগ্রহ করেন। এছাড়াও কোথায় কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা থাকলেও তা দ্রুত নিরসনের কথা বলেন। তিনি বলেন, প্রতিটি দপ্তরের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনে সকলেই আন্তরিক। আমরা একসাথে সমন্বয় রেখে কাজ করলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। উল্লেখ্য, এই ধরনের মনিটরিং কমিটির বৈঠক নিয়মিতভাবে আয়োজন করা হয় যাতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বাস্তবিক কাজের অগ্রগতি নিয়মিত নজরদারির আওতায় থাকে। এটা প্রত্যেক মাসে মহকুমা স্তরে একটা সাব ডিভিশনাল লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির মিটিং হয়। যেমন ডিএম ম্যাডামের এন্ডে ডিএলএমসি মিটিং হয়, তেমনি সাব ডিভিশনে হয়। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজেদের কাজগুলো উপস্থাপিত করে, এটা নিয়ে পর্যালোচনা। সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো সরকারি ডিপার্টমেন্ট সেগুলো ছিলেন, স্বাস্থ্য, শিক্ষা দপ্তর, মিউনিসিপ্যালিটিরা ছিলেন, ব্লকসরা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো আছে, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের যে বার্তা আছে, যেই যে জায়গাগুলো নজরদারির দরকার রয়েছে সেগুলো ধরুন প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার নিজস্ব প্রকল্পগুলো আলোচনা করেছেন। আমি একটা দুটো জাস্ট আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে যেরকম স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের আলোচনা হয়েছে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো কিরকম চলছে না চলছে, এরকম বিভিন্ন যে বিষয়গুলো আলোচনার মধ্যে রাখা হয়েছে এবং প্রত্যেকে তাদের নিজের মতন করে যে বেস্ট এফর্ট দিচ্ছে সেটাকে উপস্থাপিত করা হয়েছে। আমাদের মহকুমার প্রতিটি ডিপার্টমেন্টই খুব সিনসিয়ারলি তাদের কাজগুলো করে যাচ্ছেন, প্রতিটি মিউনিসিপ্যালিটি এবং ব্লকও তাই করছেন। দেখুন, সবসময় উন্নতির অবকাশ থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। খামতি বলে সেরকম খুব একটা কিছু আমরা দেখতে পাইনি, তবে যে যে জায়গাগুলো আরো উন্নতির অবকাশ আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্ষুদ্র চা চাষিদের একাধিক দাবি নিয়ে আগামী 31শে জুলাই টি বোর্ড ঘেরাওয়ের ঘোষণা। বর্তমানে আবহাওয়ার চরম তারতম্য, চা চাষে পোকার আক্রমণ এবং কাঁচা পাতার দাম পতনের জেরে সংকটে পড়েছেন জেলার হাজার হাজার ক্ষুদ্র চা চাষি বলে দাবি। সেই পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একাধিক দাবিকে সামনে রেখে আগামী 31শে জুলাই শিলিগুড়িতে টি বোর্ড দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি।
শুক্রবার সিদ্ধান্তের কথা জানান সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, গত কয়েক মাস ধরে অনিয়মিত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরমে চা চাষে বিপর্যয় নেমে এসেছে। চা গাছে একাধিক ক্ষতিকারক পোকার আক্রমণ দেখা দিয়েছে, ফলে গাছ দুর্বল হচ্ছে এবং উৎপাদন হ্রাস পাচ্ছে। চাষিদের অন্যতম অভিযোগ, কাঁচা চা পাতার দাম গত কয়েক সপ্তাহ ধরে 13 থেকে 14 টাকার আশেপাশে স্থির রয়েছে, যা উৎপাদন খরচও তুলতে পারছে না। এর ফলে জেলার বহু ক্ষুদ্র চাষি চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান বিজয় বাবু। এই প্রেক্ষাপটে সমিতির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় আজ উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চাষি অসহায় অবস্থার সম্মুখীন। রেড স্পাইডার মাইট, লুপার, ক্যাটারপিলার পোকার দ্বারা ফলন প্রায় যাওয়ার মুখে, কিছুই নেই, গাছ লাল হয়ে যাচ্ছে। তার মধ্যে বৃষ্টি কম, তার উপরে আবার গোদের উপর বিষ ফোড়ার মতো কাঁচা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা 13 টাকা 14 টাকা। তো এইসবেরই প্রতিবাদে আগামী 31শে জুলাই আমরা টি বোর্ড ঘেরাও অভিযানের ডাক দিয়েছি। শিলিগুড়ি টি বোর্ডে প্রায় 5,000 ক্ষুদ্র চাষি বিক্ষোভ প্রদর্শন করবে এবং ডেপুটেশন করবে। এবং এরকম যদি চলতে থাকে, আবহাওয়ার প্লাস পাতার দাম যদি এরকম কম হয়, পরিস্থিতি যেদিকে যাচ্ছে উত্তরবঙ্গে আগামী পুজোর আগে কিন্তু অনেক ক্ষুদ্র চা বাগান বা ছোটো চা বাগান বন্ধ করতে বাধ্য হবে। কেন উৎপাদন খরচা উঠছে না, উৎপাদন খরচা বাড়ছে বৃষ্টির অভাবে এবং রোগ পোকার দমনে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি জেলার গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। কেন জলপাইগুড়ি জেলাতে প্রায় 25,000 করে ক্ষুদ্র চা বাগান আছে। তো যা পরিস্থিতি চলছে, ভয়াবহ পরিস্থিতি, আমরা ইতিমধ্যে প্রশাসনকে লিখিত আকারে জানাচ্ছি এবং আগামী দিনে যদি এর সুরাহা না হয় বা পরিস্থিতির যদি উন্নতি না হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গের অর্থনীতিতে একটা বিরাট আঘাত আসবে বলে আমরা মনে করছি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উন্নয়নে গতি এনে কাজের সাথে সমন্বয় বজায় রাখতে জেলা পরিষদ এবং পৌরসভার সঙ্গে নিয়মিত বৈঠকের উপর জোর দেওয়ার নির্দেশ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগারের। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে অপমান। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অবমাননা এবং অসম্মানজনক আচরণের প্রতিবাদে সরব জাতীয় কংগ্রেস। উত্তরের মোড় পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।